জাতীয় নির্বাচন সামনে রেখে সংলাপ শুরু, সুষ্ঠু ভোট আয়োজনে সবার সহযোগিতা চাইলেন সিইসি, মাইলফলক করার প্রতিশ্রুতি। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ সবশেষ সাক্ষ্য গ্রহণ। আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য দেবেন পুলিশ সদস্য। দেশ পুনর্গঠনের প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার। আঞ্চলিক অর্থনীতির উপর গুরুত্বের তাগিদ। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ৮ মাসে ৩৪৫ খুন, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনায় ১২,০০০-এর বেশি মামলা। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু। মন্দির মণ্ডপে ভক্ত দর্শনার্থীদের ভিড়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে ভারত, জাতিসংঘে পাকিস্তানকে ধুয়ে দিলেন জয়শঙ্কর। অত তথ্য ছড়াচ্ছে দিল্লি, দাবি ইসলামাবাদের। এবং মৌসুমের প্রথম ডার্বিতে হেরেছে রিয়াল মাদ্রিদ, আলভারেজের জোড়া গোলে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের দাপুটে জয়। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথমেই অংশ নিচ্ছেন সুশীল সমাজের প্রতিনিধিরা, বিকেলে অংশ নেবেন শিক্ষাবিদ ও অধ্যাপকরা। রোববার নির্বাচন কমিশন সচিবালয় সম্মেলন কক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের শুরুতে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব গ্রহণের পর নানা পদক্ষেপ তুলে ধরেন সিইসি। বলেন, দেশে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকেন, এবার তাদের সবার ভোটের ব্যবস্থা করা হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। ভিতরে যারা ইলেকশনের সাথে জড়িত থাকেন, প্রায় 10 লক্ষ লোক কাজ করেন ভোটের দিন। প্রায় 10 লক্ষ, অলমোস্ট a million people are involved in the electoral process. এবং they can never vote, including the returning officer himself. রিটার্নিং অফিসার যিনি থাকেন উনিও ভোট দিতে পারেন না, প্রিসাইডিং অফিসারও ভোট দিতে পারেন না। আমরা এবার এটা অ্যাড্রেস করবো ইনশাল্লাহ, সবাই ভোটের ব্যবস্থা করবো। এই আরেকটা উদ্যোগ আমরা নিয়েছি। জাতীয় নির্বাচনের সংলাপে কথা বলছেন বিশিষ্টজনরা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলছে গিয়ে আমাদের সমাজ এবং রাষ্ট্রে এটার অবস্থান সম্মানের জায়গায় আছে, আমরা সম্মানের জায়গায় রাখতে চাই, কিন্তু কেন হয় না? আমি মনে করি অন্যতম কারণ হচ্ছে যে আসলে তো আমাদের সমাজটাকে আমরা সুন্দর করে গড়তে পারিনি। গণমাধ্যম সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু না, সমাজেরই একটি অংশ। স্বাভাবিকভাবে এই সমাজের ভালো মন্দ এই সব কিছু গণমাধ্যমকে প্রভাবিত করে এবং সেটি হয়েছে গিয়ে। তারপরও গণমাধ্যমের জন্য সংস্কার কমিশন বা সংস্কার করা উচিত, করা হচ্ছে, করা হয়েছে, করা হবে। আমরা এই প্রত্যাশার জায়গায় থাকতে চাই গিয়ে। আমি এখানে কয়েকটি কথা বলবো, সেটি হচ্ছে বিশেষ করে 5 নম্বর পয়েন্টে যেটি বলেছেন, আমি সেখানে একটু আলোচনা করতে চাই। আমি মনে করি যে আইন প্রয়োজন, কিন্তু আইন যারা কার্যকর করবেন, আইনকে আমরা যারা অনুসরণ করব, তাদের মোরাল স্ট্যান্ডার্ডটা আসলে কি, তাদের স্বচ্ছতার জায়গায় তারা কতটুকু আছেন, তারা কতটুকু জবাবদিহিমূলক ব্যক্তি সত্তা বা প্রতিষ্ঠানকে গড়েছেন, সেই বিষয়গুলো আসলে দেখা উচিত। আইনের গেড়াকলে আমরা আছি, আইনকে আমরা সংস্কার করছি। একটা সরকার আসেন, আবার সংস্কার, নতুন করে সংস্কার, নতুন করে আইন চেঞ্জ হয়। এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা অলরেডি হাফ সেঞ্চুরি পেরিয়ে এসেছি। একটা জাতির জন্য 53 বা 54 বছর বয়স একটা চমৎকার ম্যাচিউর টাইম, কিন্তু এর মধ্যে আমাদের এই পরিবর্তনটা হয়নি। মাইন্ড সেট আপ না হওয়া পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে এই সমস্ত সংস্কার দিয়ে কোনো কাজ হবে না। তারপরে সংস্কার করতে হবে, নীতি প্রণয়ন করতে হবে, জবাবদিহিতার বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে যারা গণমাধ্যমের সাথে সম্পৃক্ত সরকার আছেন, গণমাধ্যমের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দল আমরা আছি, গণমাধ্যমের সাথে সম্পৃক্ত জনগণ আছেন, যারা এখানকার স্টেক হোল্ডার, অর্থাৎ যাদের টাকা পয়সায় গণমাধ্যম চলে, এই ধরনের বড় বড় বিগ সাইজ মিডিয়া যারা আছেন, মিডিয়া হাউস যাদেরকে বলা হয়, এই সবগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে।
প্রত্যেকে স্ব অবস্থান থেকে তাদের মর্মগত চিন্তা চেতনাকে বিশ্লেষণ করতে হবে। গত সরকারের সময় তো মিডিয়া স্বাধীনতা, আমার প্রিয়তম স্বাধীনতা, তোমার জন্য যত রক্তপাত, নিবেদিত শব্দাবলী। সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সাথে মাননীয় নির্বাচন কমিশনের সংলাপের সভাপতি জনাব এম নাসির উদ্দিন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারগণ, এবং আজকের এই সংলাপে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আন্তরিক, উষ্ণ, আরক্তিম অভিনন্দন এবং হৃদয় উৎসারিত ভালোবাসা জানাতে চাই। শুরুতে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা তো লক্ষ্য করছেন যে আমি একটু অসুস্থ। আমি কদিন ধরে সর্দি কাশিতে আক্রান্ত, বারবার গলা খুসখুস করছে, বারবার কাশছি, উঠে যাচ্ছি, এটুকু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি শুরুতেই বর্তমান নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাদের যে জাতীয় প্রতীক শাপলা, একটি বিশেষ দলের চাওয়া, চাপ এবং নানা ধরনের অপচেষ্টার সামনে এই নির্বাচন কমিশন দৃঢ় সংকল্প থেকেছে, মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থেকেছে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলোর তলে। আমি এই নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনাদের বলতে হবে, আমার মাথা নত হয় না, হয় না, হয় না। প্রিয় বন্ধুগণ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, নির্দলীয়, অবাধ একটি নির্বাচনের অঙ্গীকার, প্রত্যয় এবং বাসনা নিয়ে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এতক্ষণ যুক্ত ছিলেন নির্বাচন কমিশনের কার্যালয়ে, সেখানে কথা বলছেন বিশিষ্টজনরা। তথ্য অধিকার ফোরাম আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং যেটা আমাদের 84 যে ঐক্যমত্যের বিষয় তাতে অন্তর্ভুক্ত আছে এবং তার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা। তো তারা একটা সেই কমিশন, তারা একটা তথ্য অধিকার আইনের একটা খসড়া দিয়েছে। আমাদের এখান থেকেও, আমাদের এই ফোরাম থেকেও একটা খসড়া তৈরি করা হয়েছে। তো আমি অনুরোধ করব যে আমরা ওই খসড়াটা এবং আমাদের খসড়াটাকে একত্রিত করে এই আইনটাকে যে উপযোগী করি, যা যা পরিবর্তন আমরা মনে করি করা দরকার, করে আমরা এটা নিয়ে জোরালো ভাবে আমরা অ্যাডভোকেসি করি। এবং আমি আমার পক্ষ থেকে এবং আমরা সবাই এককভাবে এবং সম্মিলিতভাবে আমরা চেষ্টা করছি যাতে তথ্য কমিশনটা দ্রুততার সাথে গঠন করা হয়। এবং একই সাথে আমরা যদি যে আইনটার যদি উপযোগী করি, আইনটার যে যা পরিবর্তন আমরা মনে করি প্রয়োজন, সেই পরিবর্তনগুলো যদি করি তাহলে দুটো কাজ একত্র হতে পারে। তো আমি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ দেই। তো আমি মনে করি আমাদের সক্রিয়তা এবং আমাদের নেতৃত্বের উপর নির্ভর করবে আমাদের তথ্য অধিকার আইনটা এটা কার্যকর কিনা। তো আমি সবাইকে এই ব্যাপারে নেতৃত্ব দেওয়ার জন্য, কার্যকর ভূমিকা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে এই তথ্য অধিকার নিয়ে যে এনআইডি নিয়ে একটা সভা আছে, আমাকে সেখানে যেতে হবে। আমি ক্ষমা চেয়ে বিদায় নিতে হচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ, তথ্য অধিকার নিয়ে, এনআইডি নিয়ে। তো আমি ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি। আমাকে দর্শক, তথ্য অধিকার ফোরাম আয়োজিত অনুষ্ঠানে কথা বলছিলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলার সবশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ। মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৫৪তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিবেন। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হবে। প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত কর্মকর্তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দ করা ভিডিও প্রদর্শনী সরাসরি সম্প্রচার করা হবে। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলাতেও সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে। এছাড়া ৫ আগস্ট লক্ষ্মীপুরে ৫ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষ করতে ১ মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ময়মনসিংহে ৩ জন নিহতের ঘটনায় ২৭ নভেম্বরের তদন্ত শেষ করার আদেশ দিয়েছেন আদালত। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জুলাই আগস্টে যে গত বছরের যে হত্যাযজ্ঞ হয়েছিল সেটির মামলারই কিন্তু আজকে, অর্থাৎ শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আজকে সর্বশেষ সাক্ষ্য দিবেন হচ্ছে যে তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত কর্মকর্তা, অর্থাৎ যিনি হচ্ছে পুরো এই মামলার মূল হচ্ছে তদন্ত কর্মকর্তা, তিনি হচ্ছে মোহাম্মদ আলমগীর। তিনি আজকে সাক্ষ্য দেবেন। এই সাক্ষ্য গ্রহণটি কিছুক্ষণের মধ্যে আসলে শুরু হবে এবং সেই সাথে একটু জানিয়ে দিতে চাই যে এই সাক্ষ্য গ্রহণ কিন্তু আসলে সরাসরি সম্প্রচার করা হবে এবং অর্থাৎ এই সাক্ষ্য গ্রহণ কিন্তু বিটিভি এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ, সেখান থেকে কিন্তু বাংলাদেশের সব মানুষই আসলে দেখতে পারবে। তো এখন হচ্ছে একটু পরে যখন শুরু হবে এই মামলার যে তদন্ত কর্মকর্তা, তার কাছে কিন্তু শেখ হাসিনার বিভিন্ন কল রেকর্ড আছে, বিভিন্ন অডিও ভিডিও ফুটেজ রয়েছে এবং বিভিন্ন নথিও জব্দ করা হয়েছে এবং সেই জব্দকৃত নথি এবং এই পুরোপুরি ভিডিও ফুটেজগুলো কিন্তু আসলে এই মামলার অকাট্য দলিল হিসেবে কাজ করবে শেখ হাসিনার বিরুদ্ধে। এটাই কিন্তু আমাদেরকে প্রসিকিউশন বারবার আসলে বলেছিল। শুধু এই সাক্ষ্যই নয়, এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণই নয়, এই মামলা যতজনই সাক্ষ্য দিয়েছেন সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের এভিডেন্স যেগুলো আছে সেগুলো কিন্তু অকাট্য দলিল হিসেবে কাজ করবে। তো একটু পরেই আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাক্ষ্য গ্রহণ আমরাও আসলে অপেক্ষায় আছি কখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেখানে কিন্তু আসলে এর আগের দিন আমরা যেহেতু জানতে পেরেছিলাম যে বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহার মাধ্যমে যে শেখ হাসিনার সাথে যে তাপস, তার ফজলুর তাপস, এরপর হচ্ছে হাসানুল হক ইনু এবং সে সাথে সাবেক বিসির যে কথোপকথন হয়েছে সেগুলো কিন্তু আসলে আমরা সরাসরি শুনতে পেয়েছিলাম। তো আজকেও আসলে আমরা নতুন তথ্য আসলে জানতে পারবো। নতুন তথ্য জানতে পারলেই আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ। পুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। দেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বলেন, সর্বজনীন লাভের কথা চিন্তা করে আঞ্চলিক অর্থনীতির উপর গুরুত্ব দিতে হবে। এ সময় তার সঙ্গে সফররত দেশের রাজনৈতিক নেতারা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। মাহবুব তামিমের রিপোর্ট। শনিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের ম্যারিয়ট মার্কুইসে অনাবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজন করা হয় এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক অনুষ্ঠানের। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা। প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর আনা পরিবর্তনকে এগিয়ে নিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কিন্তু সেই সোজা জিনিসের মধ্যে আমাদের একটা কঠিন কাজ করতে হবে, এটাকে পাল্টানোর একটু চেষ্টা করতে হবে। সবাই মিলে একটু চেষ্টা করে দেখবো যেটা করে ফেলতে হবে। এ সময় শুধু রাষ্ট্রীয় অর্থনীতি বা ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ না থেকে আঞ্চলিক অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশ শুধু আমাদের যে জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, বাংলাদেশের ম্যাপ বানাতে আমরা যেটুকু করি, আমরা সবসময় বাংলাদেশ বলতে এটাকেই বোঝাই। সেটা থেকে একটু বড় আকারে বোঝার চেষ্টা করি। অর্থনীতির ক্ষেত্রে আমাদের মাত্রাটা ভিন্ন মাত্রায় করা আবেদন জানাচ্ছি, যাতে ভবিষ্যতে সে মাত্রাটা সফলভাবে আমরা পূরণ করতে পারি। শুধু রাষ্ট্রীয় অর্থনীতির দেশ যেটা আছে, ভৌগোলিক সীমারেখা যেটা আছে, ওটার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা আঞ্চলিক অর্থনীতির উপরে জোর দেব।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিগত 15 মাসে অর্থনৈতিক অগ্রগতি এবং রেমিটেন্সে 21% প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেন। এ সময় তিনি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন এবং আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটদানের পদ্ধতি ব্যাখ্যা করেন। একই অনুষ্ঠানে আয়োজিত দুটি প্যানেল আলোচনায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবাসীদের জন্য শুভেচ্ছা মোবাইল অ্যাপও উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এদিন প্রধান উপদেষ্টা জাতিসংঘের নির্বাহী পরিচালক আনা ক্লাউদিয়া রসব্যাচের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি দুর্যোগপ্রবণ অঞ্চলের জন্য টেকসই ও সাশ্রয়ী আবাসন গড়তে বাংলাদেশে জাতিসংঘের হ্যাবিটেট কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য টেকসই আশ্রয়, নগর বর্জ্য ব্যবস্থাপনা ও মাইক্রো ফাইন্যান্স ভিত্তিক আবাসন সমাধান নিয়েও আলোচনা হয়। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীতে গেল 8 মাসে খুন হয়েছে 345টি। এ সময় ডাকাতি, চুরি, ছিনতাইয়ের ঘটনায় 12,137টি মামলা হয়েছে 50টি থানায়। ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 337টি। মাঠে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সাঁড়াশি অভিযানেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, এমন মত অপরাধ বিশেষজ্ঞদের। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। রাত মানে নিস্তব্ধতা আর স্বস্তি, এমন ধারণা করলেও রাতের রাজধানীতে সে চিত্র পুরোটাই উল্টো। সন্ধ্যা গড়িয়ে রাত যত গভীর হয় ততই ভয়ঙ্কর হয়ে ওঠে তিলোত্তমার রাজধানী। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করে র্যাব ও সেনাবাহিনী। অথচ এসব ভয়ঙ্কর চিত্র দেখেই বোঝাই যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের এত সব আয়োজনের কোনো তোয়াক্কাই করছে না অপরাধীরা। এ তো গেল রাতের কথা। দিনের রাজধানীও যেন নগরবাসীর কাছে আতঙ্কের নাম। ছিনতাই, গোলাগুলি, অস্ত্রের ঝনঝনানি নিত্য নৈমিত্তিক ঘটনা। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসে বিভিন্ন অপরাধের রাজধানীর 50 থানায় 12,137টি মামলা হয়েছে। সবচেয়ে বেশি মামলার সংখ্যা মতিঝিল বিভাগে 1,927টি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিসংখ্যান বলছে, চলতি বছরের গেল 8 মাসে সবচেয়ে বেশি চুরির মামলা হয়েছে ডিএমপির মতিঝিল বিভাগের পল্টন, মুগদা, মতিঝিল, সবুজবাগ, রামপুরা, খিলগাঁও ও শাহজাহানপুর থানায়। এসব থানার মামলার সংখ্যা 274টি। ছিনতাই, ডাকাতিতে শীর্ষে তেজগাঁও বিভাগ, মামলার সংখ্যা 74টি। এই বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকার বেড়িবাঁধ ছিনতাইকারীদের একটি জোন হিসেবে চিহ্নিত। কারণ বাজারও এই বিভাগের আওতাধীন। এখানে ক্রেতারা আসেন মধ্যরাতে ও ভোরে। ওই সময় শুনশান সড়কের সুযোগ নেয় ছিনতাইকারী চক্র। এই বিভাগের অপরাধের আরেকটি স্বর্গরাজ্য হাতিরঝিল। এছাড়া শিশু নির্যাতনেও শীর্ষে তেজগাঁও বিভাগের আওতাধীন এলাকা। 8 মাসে মামলা হয়েছে 64টি। নারী নির্যাতন সবচেয়ে বেশি মিরপুর বিভাগে। কাফরুন, মিরপুর, পল্লবী, ভাসানটেক, দারুসালাম, শাহ আলী ও রূপনগর থানায় এমন ঘটনায় করা মামলার সংখ্যা 157টি। তবে ধর্ষণের ঘটনা বেশি ওয়ারী বিভাগে। এ ঘটনায় মামলা হয়েছে 52টি। অপহরণের শীর্ষে উত্তরা বিভাগ। এই বিভাগের থানাগুলো হলো উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, দক্ষিণখান, উত্তরখান, তুরাগ এবং বিমানবন্দর থানা। অপহরণ সংক্রান্ত মামলার সংখ্যা 37টি। মাদক মামলা বেশি হয়েছে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ি, ডেমরা, ওয়ারী, শ্যামপুর, গেন্ডারিয়া ও কদমতলী থানায়। 8 মাসে মামলার সংখ্যা 784টি। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 50 থানায় হত্যা মামলার সংখ্যা 345টি। গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যার ঘটনায়ও এই সময়ে মামলা হয়েছে। হত্যা মামলায়ও এগিয়ে ওয়ারী বিভাগ, যেখানে 8 মাসে মামলা হয়েছে 69টি। এত সব ঘটনার পরও ডিএমপির দাবি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সাম্প্রতিক সময়ে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং
যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অপরাধীরা ভয়াবহ অপরাধ ঘটিয়ে যাচ্ছে হরহামেশে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো কঠোর হওয়ার পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। আমরা যেভাবেই বিচার বিশ্লেষণ করি না কেন, যতই অক্সিলারি ফোর্সকে সম্পৃক্ত করি, এটি পুলিশকেই আসলে নেতৃত্ব দিয়ে জোরালোভাবে কঠোর হস্তে এই ধরনের অপরাধ দমন করতে হবে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শনিবার বোধনের মাধ্যমে মর্ত্যলোকে আগমন করেন মা দুর্গা। দেবীর মর্তে আগমনে উচ্ছ্বাস ছোট বড় সবার মনে। আপন উপর রিপোর্ট। এক বছর পর আবারও মর্ত্যলোকে এলেন দেবী দুর্গা। শনিবার সন্ধ্যায় দেবলোকে নিদ্রিত দেবীর নিদ্রা ভাঙার জন্য করা হয় দেবী বন্দনা পূজা, যাকে বলা হয় দেবীর বোধন। আর এই বোধনের মাধ্যমেই মর্ত্যলোকে আগমন করেন মা দুর্গা। শারদীয় দুর্গাপূজার রীতি অনুযায়ী মহাষষ্ঠীতেই হয় বোধন আরাধনা। তবে এবার পঞ্জিকা অনুযায়ী পঞ্চমীতেই পড়ে বোধন তিথি। রোববার সন্ধ্যায় হবে কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। শনিবার সন্ধ্যা থেকেই ঢাকার মণ্ডপগুলোতে সাজ সাজ রব। দেবীর আগমনে আনন্দ ও প্রত্যাশার কথা জানান ভক্তরা। এই দিনের অপেক্ষায় আমরা সব সময় থাকি যে কবে ষষ্ঠী পুজো শুরু হবে। আর সন্ধ্যার সময় এই পূজাটা হয় সাধারণত, তার জন্য এটার নাম হচ্ছে ষষ্ঠী পূজা। পূজা দেখতে আসছি, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। বাচ্চাকে নিয়ে আসছি, আরো বেশি ভালো লাগতেছে। পূজা এসে আমার খুব ভালো লাগতেছে। মায়ের সাথে আবার এক বছর পর দেখা হলো, আমি খুবই খুশি তাই নিয়ে। এদেশের যাতে উন্নয়ন হয় এবং পৃথিবীর সবার যাতে মঙ্গল হয়, সেটাই আমি মা দুর্গার কাছে প্রত্যাশা করি। ভক্তদের মণ্ডপে আসার আহ্বানের পাশাপাশি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশা জানান ধর্মীয় নেতারা। আমরা সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন আমরা 10,000 কোটি লোকের প্রসাদের আয়োজন করেছি। আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমাদের নিরাপত্তার জন্য নিজস্ব 150 জনের একটা স্বেচ্ছাসেবক টিম রয়েছে। তাছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আমাদের সাথে। আমরা প্রত্যাশা করি যে মানুষ শান্তিতে, নির্বিঘ্নে, নিরাপদে এবারের পূজাটাকে উদযাপন করতে পারবে। সোমবার মহাসপ্তমীতে চক্ষুদানের মধ্য দিয়ে ত্রিনয়নী দেবীর প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আপন অপু, দেশ টিভি, ঢাকা। দর্শক, সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন অনেক জায়গায় কিন্তু গুজব ছড়ানো হচ্ছে। সেদিন যে আমি কালী মন্দির পরিদর্শনে করতে গেছিলাম, আপনারা হয়তো ছিলেন না, বাট যারা ছিলেন ওখানে দেখুন মন্দিরের যারা কমিটি প্রধান তারাই বলছে যে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে এবং ওনারা ওই সব জায়গা ভিজিট করে দেখছে যে ওখানে কোনো কিছু হয় নাই, তারপরও গুজব রটানো হচ্ছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করে জনসমক্ষে সঠিক স্পষ্ট বার্তা প্রচারের জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। আর আপনাদের ক্ষেত্রে হলো আমাদের একটা অনুরোধ, যে ঘটনাটা ঘটে সঠিক এইটা সংবাদটা পরিবেশন করা। যেহেতু আপনারা সবসময় সঠিক সংবাদ পরিবেশন করায় কিন্তু দেশবাসীরা উপকৃত হচ্ছে। তা না হলে পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দূষণ সবসময় একটা মিথ্যা সংবাদ স্পেশালি ইউটিউব, ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এগুলি আপনারা প্রতিবাদ করবেন এবং প্রকৃত যে তথ্য ওটা আপনারা সবার সামনে উঠে ধরবেন। আজকে পূজা আনুষ্ঠানিকভাবে শুরু। এখানে কোন ধরনের ঝুঁকি কাজ করতে না। প্রতিবার যেহেতু এবারে পূজা মণ্ডপের সংখ্যা যেমন বাড়ছে, আইন শৃঙ্খলা সংখ্যাকারী বাহিনীর সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছি। পূজা অবশ্যই ভালোভাবে হবে, অবশ্যই ভালো। আমি এই পর্যন্ত চিটাগাঙে পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, নারায়ণগঞ্জে আমি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, আমি মুন্সিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করে আসছি, আমি ঢাকা শহরে মেট্রোপলিটন এলাকা পরিদর্শন করেছি। কোথাও কারো ভিতরে কোনো ধরনের শঙ্কা নেই। এটা হইল কিছু সংখ্যক আছে ফ্যাসিস্টের যারা দূষণ, এটা সব জায়গায় আছে, তারাই এই কথাটা প্রচার করতে চাচ্ছে। আপনাদের জন্য চ্যালেঞ্জ কিনা যে পার্শ্ববর্তী দেশের অপপ্রচার এবং ফ্যাসিস্টদের অপপ্রচার পূজা থেকে
এই চ্যালেঞ্জটা মোকাবিলা আপনারা সবচেয়ে বেশি করতে পারেন, আমাদের থেকে আপনাদের শক্তি আরো বেশি এটা মোকাবিলা করেন। আমি অনুরোধ করব এটা আপনারা মোকাবিলা করবেন। পাহাড়ের বিষয়ে কি আলোচনা হলো? আপনি বললেন পাহাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। পাহাড়ে গতকালকে যেমন একটা ঘটনা ঘটছে। দর্শক, সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তৃতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছে মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিকরা। উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব নজরুল ইসলাম হেলাল জানান, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে বেতন বাড়ালেও তারা আরও কিছু সুযোগ সুবিধা দাবি করে। এসব নিয়ে সমঝোতা না হওয়ায় মালিকরা বাস বন্ধ করে দিতে বাধ্য হয়। তবে দ্রুত বাস চালুর বিষয়ে চেষ্টা করা হচ্ছে। বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তারা জানান, পূজার ছুটির আগে এমনিতেই বাস ট্রেনে ভিড়, কোনো রকম ঘোষণা ছাড়া বাস বন্ধে বিপাকে পড়েছেন তারা। অবশ্য একতা ট্রান্সপোর্টের বাস রাজশাহী ঢাকা রুটে স্বাভাবিক সময়ের মতোই চলাচল করছে। খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবারের সহিংসতার পর থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি রয়েছে 144 ধারা। রোববার সকাল থেকে শহরে কোনো ধরনের যান চলাচল করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে শহরের বেশিরভাগ দোকানপাট। এদিকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য প্রশাসনের জারি করা 144 ধারা বলবৎ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন মোড়ে অবস্থান ও টহল দিতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে 7 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিশেষ মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ 4 আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রার্থীরা পুরোদমে মাঠ গোছাচ্ছেন। বড় দল বিএনপিকে কৌশলে রুখতে চান জামায়াত ও এনসিপির নেতারা। অন্যদিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্র গেলে নির্বাচনের সমীকরণ পাল্টে যেতে পারে। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। 11টি সংসদীয় আসনের মধ্যে ময়মনসিংহের সবচেয়ে মর্যাদাপূর্ণ হচ্ছে সদর আসনটি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দলীয় কর্মকাণ্ড চাঙ্গা হয়েছে বিএনপি, জামায়াত এবং গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সিটি কর্পোরেশন এবং 10টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে নির্বাচিত হতে বিএনপির একাধিক হেভিওয়েট প্রার্থী মাঠ চষে বেড়ালেও জামায়াতের একক প্রার্থী প্রচার চালাচ্ছেন। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের দাবি, তাদের কৌশলের কাছে ধরাশায়ী হবে অন্য দলগুলো। আগামী নির্বাচন জনরায় তাদের পক্ষে আসবে মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক নেতারা। আমরা সবসময় চাই যে দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র গঠন করবে, সরকার গঠন করবে। যদি আমাদের চাওয়া পাওয়া নতুন বাংলাদেশে নতুনভাবে এবং জনগণকে সাথে নিয়ে যদি সকল সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়, তাহলে আমরাও নির্বাচনে অংশগ্রহণ করব। একটা লেভেল প্লেইং ফিল্ড লাগবে। মানে পেশি শক্তি, কালো টাকার শক্তি, এই টাকা পেশি শক্তি এইগুলা সামনে নির্বাচন হবে না। এখানে বুদ্ধিভিত্তিক নির্বাচন হবে। যারা এখানে মানুষদেরকে আশ্বাস প্রশ্বাস দেবে, সৎ লোকেরা থাকবে, তারাই জয়ী হবে। বিএনপির জয় নিশ্চিত জানিয়ে মনোনয়ন প্রত্যাশী হেভিওয়েট এই দুই নেতা বলছেন, তারা নির্বাচিত হলে অবহেলিত জনপদ ঢেলে সাজাবেন। আমি আশাবাদী, আমাদের এটি বড় দল, আমরা অনেকেই এখানে একসঙ্গে কাজ করব। প্রতিযোগিতা থাকবে, দল যাকে মনোনয়ন দেবে তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করার জন্য আমাকে নির্বাচিত করা হয়। আমি সর্বপ্রথম এই বিভাগীয় শহরে অবহেলিত 11টি ইউনিয়নের যা যা করা দরকার সর্বাগ্রে আমার নেতা জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়ার কাছে আবেদন জানিয়ে সেগুলো করার জন্য চেষ্টা করব। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও তাদের ভোটাররা আগামী নির্বাচনে জয় পরাজয়ের ফ্যাক্টর হবে বলছেন এই নাগরিক নেতা। আওয়ামী লীগ সমর্থন পুষ্ট দিয়ে 30% বা 35% তারা কি করে? তারা যদি নির্বাচনে ভোট দিতে চায়, আমার ধারণা তারা বাংলাদেশে যে কোনো একটি পার্টিকে চয়েস করে অথবা কাউকে ভালো প্রার্থীকে ভোট দিতে যাবে বলে আমার ধারণা।
খুব বেশি কট্টর সমর্থক ছাড়া অধিকাংশ আওয়ামী লীগেরাই ভোট দিতে যাবে, এবং সেটি যদি হয় এবং বাংলাদেশের মানুষ যদি 36শে জুলাইয়ের পরিবর্তনের পরে একটি নতুন বাংলাদেশ রচনা করতে চায়, আমার ধরনের নির্বাচনটি কারোর জন্য সহজ হবে না। এই আসনে মোট ভোটার 6,59,085 জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।